আমি খালিদ, আমার কাজিন, দুজনে প্রাইভেট ভার্সিটিতে ফার্মেসিতে পড়তেছি। ঘটনাটা গত বছরের অক্টোবরের 9 তারিখ পরীক্ষা হয়েছে, সবাই জানেন। তো পরীক্ষার পরে স্বাভাবিক একটা পরীক্ষা হচ্ছে, এটা মেডিকেল পরীক্ষা হয়েছে, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। অলরাইট। তো পরীক্ষার পরের দিন 2 দিন পরে রেজাল্ট হয়, স্বাভাবিকভাবে অনেক টেন্স, কি হবে না হবে। তো বাসায় বললাম যে না, বাসায় থাকলে অবস্থা খারাপ, আমাদের মানে বাইরে থেকে আসতে হবে, ঘুরতে হবে। তো আমাদের হাউসকিপার উনি একটা ভালো বুদ্ধি দিলেন যে ওনাদের বাড়ি সিরাজগঞ্জ, ওখানে দেখার মতো অনেক কিছু আছে যাওয়ার জন্য। তো বাসায় অনেক চিল্লা করে রাজি হলাম যে হ্যাঁ যাবো আমরা। তো আমরা গিয়ে ঘুরে আসছি, প্রথমবার দেখে আসছি, দেখার মতো অনেক কিছু আছে। তো পরে আমরা যখন ঢাকায় চলে আসছি, তখন একদিন সিদ্ধান্ত নিলাম যে চলো এবারে কি ভালো করে দেখে আসবো। তো ডিসেম্বরের দিকে আমরা আবার যাই। সিরাজগঞ্জ থানাটার নাম হচ্ছে তারাস। ওখানে আমরা যখন নামি, ইচ্ছে করে বিকাল করে গেছি, তখন রাত 9টা বাজে। তো তারাস থানা থেকে বারোহাঁসটা হচ্ছে গ্রাম। এটা চলন বিলের একদম মাঝখানে এবং যাওয়ার জন্য একটা রাস্তা। ওখানে কোনো রিক্সা নেই, জাস্ট ভ্যান চলে। তো আমরা যখন গেছি তখন 2টো ভ্যান আছে, কেউ যাবে না। তো জিজ্ঞেস করলাম যাবে না কেন, তো বললে যে ওই রাস্তায় মানে রাতের বেলা যাওয়া কেউ যায় না, কোনো ভ্যান চালকে যাবে না। তো অনেক কষ্টে রাজি করালাম, তবে ওনার শর্ত হচ্ছে যে ওনার সাথে একটা খালি ভ্যান চালক নিয়ে যেতে হবে। খালি ভ্যান চালক? কেন? উনি যাবেন, সাথে আরেকটা খালি ভ্যান চালক নিয়ে যেতে হবে। তো আমরা স্বাভাবিক জিজ্ঞেস করলাম যে একা একা কেন যেতে যাচ্ছেন, আমরা তো আছি মাত্র 3 জন, আমি, আমার কাজিন খালিদ আর আমার একটা ফ্রেন্ড ছিল ইমশাদ। তো উনি যেটা বললেন যে আমার তো ফিরতে হবে একা। তো এখানে নাকি প্রায় বিভিন্ন ধরনের ঘটনা হয়, যেহেতু পুরো চলন বিলের মাঝখানে, তো ওনার এই পুরো 10 কিলোমিটার রাস্তা একা উনি আসতে পারবেন না। তো আমাদের তো আর কিছু করা ছিল না, রাজি হলাম যে ঠিক আছে চলেন। তো বারোহাঁস পৌঁছাইছি আমরা তখন রাত 11টা বাজে। ওখানে হয়েছে ছোট ছোট মানে ছনের ঘর আছে, 50 টাকা করে রাতে ভাড়া দেওয়া হয়। ওটা মানে ঘরগুলা করা হয়েছে কারণ হচ্ছে ওখানে 2টো মন্দির আছে, 3টে ছিল, একটা ভেঙে গেছে। 2টো মন্দির আছে এবং 2টো মন্দিরের উপরে বিশাল বড় বড় 2টো বট গাছ। তো অনেকে আসে দেখার জন্য, যার কারণে ঘর করা আছে। তো আমরা ছিলাম ওখানে। তো রাতের বেলা আমাদের ঘুম আসতেছে না, স্বাভাবিক আমরা ঘুমাই একটু পরেই, আমি একটু আগে হলো অনেক পরে ঘুমাই। তো বের হইলাম আমরা যে দেখে আসি। ওখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের তো সব চিনা, আগের বার যেহেতু যাওয়া হয়েছে, তো পুকুর পাড়ে গিয়ে বসছি আমরা। ওখানে হচ্ছে মানে জায়গাটা বর্ণনাটা আমি দিই, 3টি মন্দির, একটা ভেঙে গেছে, 2টো মন্দির আছে, 2টো মন্দিরের উপরে হচ্ছে 2টো বট গাছ, আর সামনে কতটুকু ফাঁকা জায়গা, এর সামনে 4 কোণা একটা পুকুর। তো ওই পুকুরে আমরা বসছি। তো বসার পরে বসে রয়েছি, মানে ওখানে আমার যে ফ্রেন্ড গেছিল যে ইমশাদ, ও বলতেছে ভাই প্রচন্ড মাথা ব্যথা, আমি বসতে পারবো না, চলেন আমরা চলে যাই। তো আমি বললাম তোমার হঠাৎ করে মাথা ব্যথা কেন? তো বলতেছে বুঝতে পারতেছি না। ও চলে আসছে, চলে আসছে, আমরা সবাই চলে আসছি এখানে। তো আর জানি, আর তখন কিন্তু ঠান্ডা ছিল, ঠান্ডা ছিল। তো ও মাথা ব্যথা ভালো হয়নি, চলে আসছে, পরের দিন চলে আসছে। ইমশাদ চলে আসছে, মানে ওই রাতে আমরা যাইনি এখানে, পরের দিন সকালবেলা ও চলে আসছে, ইমশাদ চলে আসছে, আমি আর ও রয়েছি 2 জন। পরদিন গোসল করবো, তো গোসল করার জন্য গ্রাম ভাবলাম যে পুকুরে নামবো। তো ও মোবাইল নিয়ে বসে রয়েছে, আমি নামছি গোসল করব। তো দাবাদাবি করতেছি, ও ভিডিও করতেছে। তো ওখানে গ্রামের 2-3 জন লোক ছিল, ওনারা এসে খুব ধমকাচ্ছেন যে এটা নাকি ওনাদের পবিত্র পুকুর। অনেক আগে যখন গ্রামের লোকদের বিয়ে হতো, তখন যাদের থালা বাসন নিয়ে এনে ওনারা গিয়ে পুকুরের কাছে চাইতো, পুকুর কি বিরানি দিলে পুকুর থেকে নাকি কাঁসার থালা বাসন এগুলো আসতো। মানে হচ্ছে ওই এলাকার লোকজন সবাই, লোকজন সবাই জানে। আবার বিয়ের পরে ফেরত দিয়ে দিতে হতো, বাসন ফেরত দিয়ে দিতে হতো। তো আমাদেরকে উঠায় দিল যে হ্যাঁ উঠে যান, এখানে গোসল করা যাবে না। তো আমরা চলে আসছি। ওই দিন সন্ধ্যায় আমাদের ই ছিল যে প্রথমে দেখতে পেলাম যে ওই দিন থেকে পরদিন সকালে আমরা চলে আসবো। তো বসে আছি, দুপুরবেলা চলে আসলাম আমরা। সন্ধ্যাবেলা আবার গিয়ে ওখানে গিয়ে বসছি, সন্ধ্যা হয়েছে, মাগরিবের আযান দিচ্ছে, অন্ধকার হয়ে গেছে। আমি আরো বসে রয়েছি, ঠান্ডা ঠান্ডা খুব ভালো, মানে হালকা হালকা বাতাস আসতেছে, পুরো মানে ওই এলাকাটা ফাঁকা, চলন বিলের মাঝখানে ছোট্ট একটা গ্রাম। তো বেশ বাতাস। খানিকটা সময় গেছে, 7টা-8টা বাজে, তখন একজন লোক মানে ফেসে গলায় আসছেন, বসে বলতেছেন যে এখানে সন্ধ্যার পরে বসা যায় না। তো আমি বললাম যে আঙ্কেল কি সমস্যাটা কি? বললো যে দেখালো আমাদেরকে যে এই পুকুরের
আর মন্দিরের মাঝখানে যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা গেছে পিছনে একটা খাল, মন্দিরের পিছনে একটা খাল, খাল হয়ে ওই পাশে একটা জমিদার বাড়ি আছে। আচ্ছা, পুরাতন জমিদার বাড়ি, 3 তলা। বললো যে এইটা হচ্ছে বুদ্ধের স্বীকৃত পথ। উনি মানে বেশ জোর গলায় বললেন যে এটা হচ্ছে বুদ্ধের স্বীকৃত পথ। তো আচ্ছা, জিন্দের স্বীকৃত পথ। আচ্ছা, জিন্দের একটা স্বীকৃত পথ। ওখানে মাগরিবের নামাজের পর থেকে ফজরের আজানের পূর্ব পর্যন্ত হাঁটা সম্পূর্ণ নিষেধ। আচ্ছা, বললাম যে ঠিক আছে, চলে আসছি। বাজার, ওখানে 12 মাসের যে বাজারে চলে আসছি। তো ওরা আবার বললো যে না, যাবো, যে ভূত যদি দেখা যায়। তো নর্মালি আমাদের মনে কিন্তু ওই ভয়টা ছিল না যে ভূত দেখবো, সময় কাটাবো, চলে আসবো, দেখার মতো এটাই। তো আমরা যখন গেছি তখন আবার যখন গেছি বসে গেছি 10টা সাড়ে 10টা বাজার সময়। তো আরেকটা জিনিস বলা হয়নি যে মন্দিরের সামনে সবসময় কিছু হাঁস থাকতো এবং রাজহাঁস। আচ্ছা, হাঁটাহাঁটি করতো, লোকজন কেউ কিছু বলতো না, হাঁটাহাঁটি করতো। তো রাতের বেলা বসে রয়েছি, থাকার পরে ও বলতেছে ইমরান ভাই কেউ নেই। গ্রাম তো স্বাভাবিক 8টার পরে একদম সবাই শুয়ে পড়ে। বুঝতে পেরেছি। তো 10টা বাজে উনি মানে ও বলছে যে চলেন, একটা হাঁস তো আমরা ইচ্ছা করলে খেতে পারি। তো ওর কাছে চাকু ছিল, মন্দির দড়ি দিয়ে কিন্তু পুরোটা একটা সীমানা দেওয়া আছে, ভিতরে যাওয়া যায় না। তো ওই দড়ি কেটে ও ভিতরে ঢুকছে। আমি বলছি যে আমি দাঁড়িয়ে আছি, পাহারা দিচ্ছি, তুমি কি করো। তো ও গেল, খালি দেখলাম যে অনেকটা হাঁসের উপরে সেটা করছে। তো নিয়ে চলে আসছি আমরা ওখান থেকে, ব্যাগে করে বাজারে চলে আসছি, 12 হাজার বাজারে। আসার পরে হোটেলে বলছি আমরা যে আমাদের এটা করে দিতে হবে, রান্না করে দিতে হবে। তো ওরা বললো যে হ্যাঁ রান্না করে, মানে রাজি হচ্ছে না, স্বাভাবিক রাজি হয় না, হোটেলের কাজকর্ম আছে। তো আমরা বললাম যে হ্যাঁ এটা রান্না করার জন্য আমরা টাকা দেবো, প্লাস অর্ধেকটা আপনারা রেখে দিবেন। রাজি হলো, সেটাও বুঝেছি। তো রান্না করার পর আমরা খাচ্ছি। তারপরে এখন খাওয়ার কথা হচ্ছে ওখানে দেখার মতো ওই পুকুরটাই খুব সুন্দর, ওখানে চলে আসছি, বসে রয়েছি। তো খাচ্ছি, আর হচ্ছে হাঁসের যে মাংসগুলো খুব শক্ত, এগুলো ভাঙা যায় না, হাঁসের মাংস নর্মালি খুব শক্ত হয়। তো আমরা পুকুরের মধ্যে ছুঁড়ে মারতেছি। তো একটু পর লক্ষ্য করলাম যে পুকুরের যে জায়গাটা আমরা মানে মাংসগুলো ছুঁড়ে মারতেছি, ওই জায়গাটা থেকে মানে অন্ধকার জায়গা তো আলু হচ্ছে, আলুর মতো চাঁদের আলু যেমন পুকুরে বললে যা হয় সেরকম। তো খালিদ আমারে বললো যে ইমরান ভাই আকাশে তো চাঁদ একটা, তো পুকুরের মাঝখানে চাঁদের একটা ছায়া পড়ছে, আর এখানে যেখানে আমরা মাংসটা ছুঁড়ে মারছি এখানে চাঁদের মতো আরেকটা গোল আলু, 2টা আলু পড়বো। তো ও আবার করতেছে যে আগে যেহেতু মানে কাঁসার থালা বাসন পাওয়া যেত, পুকুরকে বিরিয়ানি দিলে, তো হয়তো আমরা এখানে মাংস হয়েছে, হয়তো মানে কোনো একটা কিছু পুকুরে ভাসছে। তো ও নেমে গেছে, আমি বসে হয়েছি, ও নেমে গেছে। নেমে যাওয়ার পরে ওখানে কিন্তু শুধু ঘাস, কোনো কাজে নেই, বালি আর ঘাস। তো ও হোঁচট খাইছে, হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে পুরো স্ক্যার্ট হয়ে গেছে, যে আলুটা চলে আসছে, কিনারার দিকে চলে আসছে। তো আমি তো মানে গলা পোড়া শুকায় গেছে, আমি খালি এটুকু বলছি যে খালি তুমি চলে আসো উঠা। ও নিজে বুঝতে পারছে যে আলুটা চলে আসছে, একটা লাফে উঠছে উপরে। ওঠার পরে ওই আমরা চলে আসতেছি যে না ওখানে আর বসা যাবে না, ভয় না ঠিক মানে অবাক হয়ে গেছি যে কি এটা হতে পারে। চলে আসার পরে যখন আমরা মন্দির ক্রস করে আসতেছি, একটা লোক আমাদের থামালো। তো অন্ধকারে লোকটার চেহারা আমার মনে নেই, বেশ চিকনা চাকনা মনে হলো এবং পৈতা পড়া ছিল, এটা আমার মনে আছে, একটা পৈতা পড়া ছিল। তো উনি বললেন যে ব্রাহ্মণ টাইপের কি অনেকটা। উনি বললেন যে আমি সন্ধ্যাবেলা না করছিলাম যে এখানে বসা যাবে না, এখানে যা করে গেলি তোরা এটা এবার সামলাইতে পারবি তো। আমার জাস্ট শুধু এইটুকু মনে আসছে, ঠান্ডার মধ্যে এইটুকু মনে আসছে যে উনি বলছেন যে যা সামলাতে পারবি কিনা। আপনারা কি আগে আসলে ওই লোকটাকে দেখেছিলেন, মানে যখন কেউ নিষেধ করেছিল ওই লোকটা? আমরা যখন দেখলাম তখন ওই চাদর মোড়ানো ছিল গায়ের মধ্যে, বুঝতে পারিনি, খালি গায়ে ছিল, তখন খালি গায়ে ছিল, পৈতা আমরা উনি মন্দিরের ওখান থেকে বললেন। আচ্ছা, উনি ধরনের আপনাদের ব্যাপারগুলো এরকম ওনার কথা শুনে মনেই হচ্ছে যে উনি সবকিছু জেনেছেন যে আপনারা কি করেছেন। তো আমাদের যেটা মনে হয়েছে উনি হয়তো মন্দিরের পুরোহিত, অন্ধকারে দেখে ফেলেছেন যে আমরা কি করছি। মানে উনি যে ওটা যে ভূত না কি না জিন, ওটা আমাদের মাথায় তখন আসে না। আমাদের কথা হচ্ছে উনি পুরোহিত হয়তো জেনে ফেলছেন, এখন হয়তো এই কারণেই বলতেছেন হ্যাঁ হাঁস খেয়ে ফেলছি, মন্দিরের হাঁস হয়তো খেয়ে ফেলছি, প্রবলেম হতে পারে। তো আমরা সোজা দৌড় চলে আসছি একদম পরদিন সকালবেলা ওই তারাস থেকে সুজা। তারপরে সেই লোকের যে কথাগুলো ছিল, সেই লোকের কথা কি ঠিক হয়েছিল? যখন ঢাকায় এসেছেন তখন কি আপনাদের মধ্যে সেই মানে ওইখানে যে কাজগুলো করেছিলেন তার ফলাফল হিসেবে কিছু হয়েছিল? হ্যাঁ, তারপর কি হয়েছিল? সেটা হয়েছিল যে আসার পর থেকে আমার বমি বমি ভাব, কিন্তু বমি হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন বমি হচ্ছে না, প্রচন্ড বমি হচ্ছে না, কিন্তু ও একদম বমি করে অবস্থা খারাপ, যা খাচ্ছে বমি করে দিচ্ছে, যা খাচ্ছে বমি করে দিচ্ছে। তো ও মানে নামটা কাজিন খালিদ, ও হচ্ছে
এরকম। তো আমার ওর সমস্যা পরদিন ভালো হয়ে গেছে, খালিদের সমস্যাটা ভালো হয়ে গেছে, যে ওর বমি করে, আমার বমি হচ্ছে না, জ্বর বেড়ে গেছে, বমি হচ্ছে না। তো আমি ওভাবে রয়েছি, তো 3-4 দিন জ্বরে গেছে। এরপরে আমি মানে তখন আমার তাড়াতাড়ি ঘুমায় পড়তে হতো। রান্না খাওয়ার সময় কি মনে হচ্ছে রান্না কোনো প্রবলেম ছিল? এর আগে হাঁস খাওয়া হয়নি কখনো, ওই ফার্স্ট হাঁস খাওয়া ছিল। তো হাড্ডিগুলো প্রচন্ড শক্ত। তো আমি পরে জিজ্ঞেস করছি, অনেকে বলছে যে হাঁসের হাড্ডি অনেক শক্ত, অনেক শক্ত, কিন্তু গরুর মতো শক্ত না আর কি। হ্যাঁ, প্রচন্ড শক্ত ছিল, হাড্ডি ভাঙতে পারিনি। ওকে, অলরাইট, থ্যাংক ইউ আপনাদের সেই গল্পটা শেয়ার করার, এবং পরবর্তীতে সেই পুরোহিত বলুন আর ব্রাহ্মণ বলুন বা অন্য কোনো কিছু বলুন, সেই তিনি যা বলেছিলেন সেটার কিছু কিছু ফলাফল আপনারা ভোগ করতে হবে এখানে ঢাকায় এসে সেই কষ্টটা হয়েছিল। থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করলেন এটা। আপনি যদি শেয়ার করতে চান আমাদের সাথে এরকম কোনো ঘটনা, তাহলে আমাদেরকে সরাসরি ইমেল করতে পারেন bhutfm@radiofurti.fm, এখানে আপনারা SMS করতে, আপনারা ইমেল করতে পারেন। আর SMS করার নিয়ম হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে পারেন 9840 নম্বরে। অর্ক আমাদের SMS করে বলেছেন তার বাসায় আজব সব কাহিনী হয়, 3টায় বাসায়, রাত 3টায় বাসায় মনে হয় যে কেউ কলিং বেল বাজাচ্ছে, তারপরে গেটটা কেউ খুলে দিল, গেট খোলার শব্দ, এরকম অদ্ভুত সব ঘটনা রাত 3টার সময় ঘটে। আমরা বলেছিলাম যে রাত 3টা আসলে খুব অদ্ভুত একটা সময়। নীলু জি আমাদেরকে বলেছেন যে যখন ভূত এফএম সবাই আড্ডা শেষ করে বা এখানে যখন ভূত এফএম এই প্রোগ্রামটা শেষ করে যখন বাসায় ফেরে তখন কোনো সমস্যা হয় কিনা। এখানে ম্যাক্সিমাম মানুষই তো, মানে যেমন আমি তো বাসায় ফিরি না, তো বলতে পারছি না। আর সবাই যারা আছেন, সাকিব ভাই আছে, সাকিব ভাই নিশ্চয়ই, সাকিব ভাই, সুমন ভাই এবং জীবন ভাই যে গতদিন একটা ঝামেলা হয়েছিল সেটা তো বললেনই। সাকিব ভাই আপনার তো মনে হওয়ার কথা না, যদি আপনার কখনো হয় না? আমার ইউজুয়ালি হয় না ঝামেলা। আমি যে সোনাদের কিছু কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে এটা কবে হয়েছিল? এটা হয়েছে ডিসেম্বরে হয়েছে, সিরাজগঞ্জের দিকে। হ্যাঁ, সিরাজগঞ্জ। তো ওইটা এইসব ব্যাপারে কি পরে গিয়ে কারোর সাথে কথা বলেছিল? হ্যাঁ, আমাদের এই সমস্যাটা ভালো হচ্ছিল না। আমার হঠাৎ করে প্রচন্ড রকমের গা ফুলে গেছে, ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার দেখানোর পরে বলছে যে ব্লাডের মধ্যে অ্যালার্জির যে মাত্রাটা এটা প্রচন্ড বেড়ে গেছে, তো প্রচুর ওষুধ খাইতে হয়েছে এটা ভালো হওয়ার জন্য। তো আমরা যখন আবার ফেরত গিয়েছি, ওখানে ফেরত যাওয়ার পরে ওখানের জমিদার ছিলেন 2জন, যেটা জানতে পারলাম আর কি, যে দেলোয়ার চৌধুরী আর হচ্ছে ওনার ভাই ছিলেন দেদার চৌধুরী। ওনার নাতি এখন ওই এলাকাতে আছেন, নাম হচ্ছে পিতল চৌধুরী। তো ওনার কাছে সম্পূর্ণ ঘটনাটা আমরা শুনছি, যে এখানে এরকম হয়তো জমিদার বাড়িটা আছে, জমিদারের সব সম্পত্তি মানে পরবর্তীতে নাকি জিন আর সাপ হয়ে গেছে। তো এরপরে মন্দিরটা নাকি, মন্দির কি হয়েছে, কেমনে হয়েছে কেউ বলতে পারে না। আচ্ছা, আপনি এখানে একটা মজার কথা বলছিলেন, সেটা হচ্ছে যে এই মন্দিরটা আসলে মানে হিন্দুরা, হ্যাঁ, এই মন্দিরটা মানে 2 ধর্মের লোকেরা ইউজ করে। হিন্দুরা বলে এটা মন্দির, ওনারা এসে মনসা পূজা করেন। আর মুসলমানরা বলেন যে এটা হচ্ছে মানে কি বলে মাজার। ওনারা এখানে মিলাদ হয়, প্রতি সপ্তাহে এখানে একটা মিলাদ হবেই। তো এটা মসজিদের মুয়াজ্জিন বলছিলেন যে মানে ওনারা নাকি স্বপ্নে দেখছিলেন যে এখানে নাকি একটা মাজার, এখানে একজন পীরের কবর। তারপর মানে 2 দলেই এখানে আসে। আচ্ছা আচ্ছা, না। আচ্ছা, এখানে তারপরে কি হলো যখন ফিরে গেলেন? তারপরে এই ঘটনা যখন বলে তখন ওরা কি বললো? ওরা বললো যে ওই আগের যে এগুলা, যে এই মন্দিরের এখানে কেউ যায় না, এখানে কারো যাওয়া নিষেধ, খালি হিন্দুরা যখন পূজা করতে চায় তখন পূজা করে, আর যখন মুসলমানরা আসে তখন মিলাদ পড়ায়। এখানে হাঁস থাকে, সবসময় হাঁস থাকে, এবং কেউ হাঁস মানে কিছু বলে না, হাঁসগুলো হাঁটাহাঁটি করে। তো ওই সবগুলো আমরা শুনছি ওই জমিদারের কাছ থেকে। তো আমরা ওখানে মুয়াজ্জিন যে ছিলেন, মুয়াজ্জিন, ওনার সাথে আমরা যোগাযোগ করে ওনাকে আমরা সব ঘটনা মানে সম্পূর্ণ ঘটনা বলছি, যে একদম যা যা করেছি আমরা সব কিছু বাদ দিই। যে এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা মানে রাতে ঘুমানোর পরেও এইগুলা দেখতেছি, যে কালো লম্বা কেউ একজন এসে আমাদের গলাতে। আচ্ছা, আপনি একটা জিনিস মিস করেছেন, সেটা হচ্ছে আমি বলবো, যেটা হচ্ছে আপনি ইমেইলে লিখেছিলেন, রাইট? ওই যে আপনার আরেকটা সমস্যা হয়, এটা তো আপনার যে এমনি শারীরিক সমস্যা, ঘুমের সময় যেটা সমস্যা, ওই সমস্যাটা একটু বলেন। যে কেউ একজন মনে হচ্ছে যে, হ্যাঁ, কেউ একজন ওই আমি যেটা দেখছিলাম যে লম্বা চওড়া একজন লোক, ঠিক ওইরকম কালো একটা কিছু আমার মানে ঘুমানোর পরে এটা মাথার কাছে এসে বসে আমার মাথায় হাত বুলায় দেয়, এরকম। এটা তো ওইখানে থেকে ফিরে আসার পর থেকে হয়। এখনো কি হয় এটা হচ্ছে এখন একদম কমে গেছে। আর অ্যাকচুয়ালি আমার অভ্যাসটা আমি ওই কারণে পাল্টাতে গেছে। আমি আগে ঘুমায় পড়তাম 12টায় থেকে, তো 12টায় ঘুমাইলে আমার এই প্রবলেমটা, আমি জানি যে আমি ঘুমাইলে আমার এই প্রবলেমটা হবে হয়তো। তো আমি ধীরে ধীরে অভ্যাস করলাম যে ফজর আজানের পরে ঘুমানোর। আপনি এই সমস্যার জন্য ফজর আজানের পরে ঘুমাচ্ছেন? এই সমস্যাটা আমার এতটাই প্রকট হয়েছিল যে আমি মানে তাড়াতাড়ি ঘুমানো বাদ দিছি। আমি জীবনে কোনোদিন মাসুদ রানার বই পড়িনি। আমি
তখন থেকে মানে অভ্যাস করা শুরু করছে যে রাত 12টা-1টা পর্যন্ত আমার পড়া শেষ হয়ে যাওয়ার পরে ওই টাইমটা রাত জেগে কাটানো, চিন্তাটাকে অন্যদিকে নিয়ে যাওয়া, অন্যভাবে যখন একটু ফজর আজানটা হয়ে যায় তখন একটু ফসা হয়, তখন আমি ঘুমাই রাইট ওইটা করার জন্য। তো না পেরে শেষ পর্যন্ত না পেরে আমি ওকে নিয়ে আবার গেছি যে চলো সমস্যার ঘটনা ওখানে হয়েছে, সমাধানটা ওখানে হবে। তো সমাধানটা খুব মানে আমার কাছে খুব অবাক লাগছিল যে ওখানে মুয়াজ্জিন যিনি ছিলেন উনি আমাদেরকে নিয়ে গেছিলেন যে জায়গাটার মধ্যে, ওইটা হচ্ছে ওই কি বলে বেহুলা লক্ষিন্দর নামে মানে বেহুলার একটা মানে কূপ আছে, বেহুলা কূপ আছে ওইটা, ওইখানে নিয়ে গেছিলেন সন্ধ্যার পরে। তো কূপটা আজব কূপ, আমি জীবনে এমন কূপ দেখিনি যে একটা বড় গর্ত, ওটার ভিতরে 8টা কূপ। আপনি নিজে দেখেছেন? আমি নিজে দেখেছি, ওখানে কূপটা এখনো আছে, একটা বড় গর্ত, ওটার ভিতরে 8টা মুখ কূপের। আর হচ্ছে ওইটার সামনেই মানে বেহুলার একটা মানে নৌকা ছিল কিনা, মানে উনি বললেন আর কি, যেমন মহাজিন যে বেহুলা লক্ষিন্দরের একটা নৌকা ছিল, ওই নৌকার নকশাটা মাটিতে আঁকা, ওটা বৃষ্টি হলেও কখনো মুছে না, মানে বৃষ্টি হলে দেখা হলো যে উপর দিয়ে মাটি চলে আসে, খুবই স্বাভাবিক, সেটা মুছে যাওয়া উচিত ছিল, ওটা মুছে না, ওই নকশাটা এখনো পর্যন্ত আছে ওই কুয়ার সাথে। ওকে, তো উনি আমাদের ওখানে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যার পরে বেশ অনেক দোয়া দরুদ পড়লেন, তো আমাদের ফুটু দিন এবং বললেন যে ওখানে একটা মসজিদ আছে যেটা দেলোয়ার চৌধুরী করে গেছেন 100 বছরের পুরাতন, তো ওখানে না মানে শ্রদ্ধা দিতে বললেন। তো ওখানে আমরা শ্রদ্ধা করেছি, বেশ অনেক দোয়া দরুদ করেছি। তারপরে উনি বললেন যে হ্যাঁ এখন ধীরে ধীরে সমস্যা ইনশাল্লাহ চলে যাবে। তো ওখান থেকে আসার পরে আমাদের সমস্যাটা ধীরে ধীরে কমে গেছে। তো এখন যা হয় যে খুব ক্লান্ত না হলে আমরা তাড়াতাড়ি ঘুমাই না, অভ্যাসটা হয়ে গেছে আর কি। কিন্তু এখন কি কোনোদিন এরকম দেখেছেন মাঝখানে হঠাৎ করে 12টার দিকে ঘুমাইলে আবার সেই সমস্যাটা? এখন যেটা হয় যে অনেকদিন পরে পরে হয়তো কাউকে দেখি যে মানে হাত বোলাই দিচ্ছে বাট গলা চাপায় ধরতেছে না। আগে যেমন হতো যে ধীরে ধীরে গলা চাপায় ধরে চাপ দিতে, আপনি ওই জিনিসটা মিস করছেন। প্রথমে দেখেন যে মানে মাথায় হাত বুলে দিচ্ছে, তারপরে একসময় গলাটা পেঁচে ধরে। এবং সবচেয়ে আশ্চর্য জিনিস যে এটা কয়েকদিন হওয়ার পরে আমি নিজে হাত দিয়ে দেখেছি আমার গলায় ব্যথা ছিল। আচ্ছা, মানে চাপ, মানে আপনি আগে ঘটনাটা শেষ করেন। প্রথমে দেখেন যে মাথায় হাত বুলে দিচ্ছে, তারপরে দেখেন যে ঘুমের মাঝখানে কেউ গলাটা পেঁচে মানে খুব সুন্দর করে পেঁচিয়ে ধরছে, ধরার পরে চাপ দিচ্ছে। আমি ঘুমানোর মতো অবস্থা, ও তখন জেগে থাকে, ও আমাকে ধাক্কা দিয়ে ওঠানোর পরে ও বললো যে ভাই যা দেখছি যে আপনি মানে শরীর কাঁপতেছে এবং ঘুমাচ্ছেন, যে মানে ঘুমের সময় একটু ঘুমানো হয় না ওরকম। তো আমি ওকে সম্পূর্ণ ঘটনা বলছি। আমার মানে এই ঘটনা আমার কদিন হয়। আমাদের উইটনেস আছেন একজন সঙ্গে, আমাদের যে কাজিন যিনি বলছেন, জি আপনি কি দেখেছেন বলেন। মানে অ্যাকচুয়ালি যে আপনি একটু আগে বললেন যে 3টার সময়টা একটু ব্যতিক্রম, মানে ইমরান ভাই সাধারণত দেখা যাইতো যে 12টার সময় একেবারে রেগুলারলি তিনি রুটিন মেনে ঘুমাইতেন, যে তখন থেকে, এবং দেখা যাইতো যে 12টার থেকে ঠিক 2 ঘন্টা পরে, মানে অ্যাকচুয়াল আমি তো তখন মনে রাখে নাই, কিন্তু আপনার কথাটা শুনে তখন মনে হলো যে উনি 2টা থেকে 2:30 থেকে 3টা এর ভেতরেই উনার ওইটা দেখা যেত যে উনি হয়তো বা খুব ঘামতেছেন আর কাঁপতেছেন। আমি দেখছি তখন যে হয়তো বা 3-4 রাত এমন করতেছেন, আগে কোনোদিন করেন। আমি ওনার সাথে থাকছি তো 4-5 মাস আমি প্রথমে থাকছি কোচিং করার সময়, তখন আমি ওনাকে জাগাইতাম যে ইমরান ভাই কি অবস্থা। তখন ওনার জ্বর ছিল, উনি সেটা তখন ওনার জ্বর ছিল, আমি হয়তো ভাবছি যে জ্বরের কারণে উনি এমনটা করতেছেন, কিন্তু জ্বরের কারণে যখন জ্বর কমে গেল তারপরে ওনার এই সমস্যাটা থেকেই গেল, দেখা গেল যে এইটা থেকে ওনার কোনো রিকভারি নাই। বুঝতে পারছি। আমি চলে গিয়েছিলাম যখন ওই আমার অ্যালার্জির প্রবলেমটা হলো, তখন আমার বাড়িতে থাকতে হয়েছিল। তখন সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা হয়েছিল যে আগে আমি শুধু দেখতাম, এরপরে যে ও একটা ঘটনা দেখলো যে রাতের বেলা দেখার পরে আমাকে ফোন দিয়ে বললো ইমরান আপনি চলে আসেন, আমাদের ওখানে যেতে হবে। মানে সেই সময় কি তার মানে আপনিও গিয়েছিলেন সঙ্গে? আচ্ছা, অ্যাকচুয়ালি উনি যেটা, আপনি তো এগিয়ে বসতে পারেন। হ্যাঁ ওকে বলেন। মানে উনি যেটা দেখছেন, যে সিনটা উনি দেখছেন ওইটা আমি একবারই দেখছি, মানে সেটা উনি তখন ছিলেন সেখানে। আপনিও কি স্পটে গিয়েছিলেন ওনার সাথে? হ্যাঁ, আমি ছিলাম ওনার সাথে। যখন একদিন আমি আমার ফ্রেন্ডের বাসা থেকে অনেক গল্প করে টায়ার্ড হয়ে আসছি, তখন আমি সাধারণত দেখা যায় যে ওই সকালের দিকেই ঘুমাই, আমার বরাবরই এটা আমার একটা রুটিন। তখন সেদিন আমি ওই 12টা 1টার দিকে ঘুমাই পড়ছি, তখন উনি বসে ওই যে মাসুদানা পড়ছেন। তখন কিছুদিন পরে আমি তখন ঠিক উনি ওনার কথা মতো আমি তখন দেখি যে আমার এই স্বপ্নটা দেখছি ওই 2:30 থেকে 3টার ভেতরে। তখন উনি আমাকে ডেকে তুলছেন। ডেকে তোলার পরে আমি ভাবলাম যে ইমরান ভাইয়ের এমনি জ্বর আছে, তারপরে আমি এটা বলবো, তখন আমি কিছু বলি নাই ওনাকে সকাল রাত্রে।
ওকে, তারপরে আমি ওনাকে সেটা বললাম হচ্ছে সকালবেলা যে সকালবেলা যাওয়ার পরে তারপরে দেখা গেল যে ইমরান ভাইয়ের আরো স্বাভাবিকভাবে উনি মেন্টালি ডিপ্রেশনে আছেন, তারপরে আরো জ্বর বেড়ে গেল। জ্বর বেড়ে যাওয়ার পরে উনি একদিন বলছেন যে তারপরে আবার অ্যালার্জি, এভাবে দেখা গেল যে বলছে যে খালিদ এটা তো আর হচ্ছে না, আমি তাহলে বাসা যাই। মানে আপনার কি সমস্যা হয়েছিল? আমি সেটা যাচ্ছি এখন যে তখন উনি বাসায় চলে গেল। যে বাসায় যাওয়ার পরে যেদিন উনি বাসায় গেল ওই দিন রাত্রে আমি একা রুমে, একা, আমরা দুজনই থাকি রুমে একা। তখন আমি আলসেমি করে একটা গল্পের বই নিয়ে আর কানে একটা হেডফোন ছিল আমার, যে গান শুনতে শুনতে আমি বিছনায় গেছি, কিন্তু কখন আমি ঘুমায় পড়ছি সেটা জানি না। যখন মানে ঘুমায় পড়ার পরে আমি একেবারে সম্পূর্ণ ভিন্ন একটা স্বপ্ন দেখছি। মানে আমার মনে হচ্ছে যে আমি আমার বর্তমান সম্পর্কে একেবারেই সচেতন, আমি বিছনায় আছি, আমি এটা মনে হচ্ছে যে আমি বিছনায় আছি, কিন্তু আমার কোনো শক্তি নাই, আমার পেশিগুলো একেবারে আড়ষ্ট, এবং মনে হচ্ছে যে আমার সামনে আমি ওই হাঁসটাকে যেভাবে জয় করছিলাম না, ঠিক ওইভাবে কেউ আমাকে জয় করতেছে। এইটা আমার কাছে মানে একটা অ্যামেজিং ব্যাপার লাগছে যে স্বপ্ন সাধারণত এমন সিকুয়েলি হয়ে যাচ্ছে স্বপ্নটা আমার সামনে, এমন সাধারণত ব্যাপারটা খুবই ভয়ঙ্কর হওয়ার কথা, কারণ আপনি যে জিনিসটা এটা খুবই ভয়ঙ্কর, মানে আপনি চোখের সামনে দেখেন কি। একটা কথা কি, আমি যখন হাঁসটাকে ধরছিলাম তখন দেখা যাচ্ছিল যে একটা মানে হাঁস সাধারণত রাতের বেলা ওই যে কোয়াক কোয়াক করে জোরে ডাকে, এটা সাধারণত ওরা ডাকে না। যখন আমি ধরছিলাম তখন ফ্যাস ফ্যাস করে ডাকে, ওই দেখা যায় যে গলা টানে যেটা বলে, ওরকম একটা শব্দ করছিল। আমি যখন শুইতে যাব, মানে আমি যে হেডফোন নিচ্ছি সেটা বলছি, কিন্তু আমার হেডফোন নেওয়ার কারণ ছিল ওই শব্দটা আমি কানে কাছে পাচ্ছিলাম প্রথমে। আচ্ছা, আপনি ঘুমাতে যাওয়ার সময় ফ্যাস ফ্যাস ওই শব্দটা, তখন আমি ওইটাকে মানে ওই চিন্তাটা যখনই পাইছি তখনই আমার মনের ভেতরে ওইটা চলে আসছে যে অত হাঁসটা বেশ বড় ছিল, অত বড় একটা হাঁস আমি ওই দিছি একা। তারপরে তখন আমি ওইটা মন থেকে দূর করার জন্য আমি তখন কানে এয়ার প্লাগ দিয়ে ঘুমাইছি। এই ঘটনার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের ওখানে যাওয়া উচিত, তারপরে আপনারা গিয়ে ওখান থেকে ওই জিনিসগুলো করে আসলেন। মনে হয় সাকিব ভাই কি খুবই ইন্টারেস্টিং লাগছে, এবং ডেফিনেটলি আপনাদের ফোন নাম্বারটা আমরা নিব, আমরা ওখানে যেতে চাই, আমরা গিয়ে হাঁসটা মেরে খেতে চাই। আসলে না, হাঁস মারবো না, খাবো না, আমরা বিরিয়ানি নিয়ে যাবো, হাঁস টাস খাইতে হবে না, আমরা ওখানে গিয়ে এগুলো দেখতে চাই। ভেরি ইন্টারেস্টেড। মানে জমিদারের নাতি যে এখন পিতল চৌধুরী, ওনার বাজারে খুব বড় একটা দোকান আছে, উনি গেলে মানে আমিও মানে হেল্প করবেন, সব ধরনের হেল্প করবেন। ওনাদের এই জমিদার বাড়িতে উনি আছেন, আপনার হেল্প পাবেন। পিতাল চৌধুরীর বাবা এবং মা দুজনেই এখনো বেঁচে আছেন, এটা হচ্ছে সব থেকে মানে তখন আমরা তার কাছে জিজ্ঞাসা করছি যে আঙ্কেল এখানে কি জমিদার বাড়ির কি কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ আছে কিংবা কেউ পজেসড হয় এমন কি কিছু আছে? তা উনি শুধু বলেন হ্যাঁ অনেক আছে, কিন্তু কখনো ফ্ল্যাশ করে না যে কি কখনোই। ওদেরকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে যে আঙ্কেল বলেন কোনো সমস্যা নাই, এটা আমরা এরকম সমস্যা নেই, আপনি যদি আসেন, আপনি যদি এটা বলেন তাহলে এখানে ইনভেস্টিগেশন টিম আসবে, আপনাদের সমস্ত কিছুই ঠিক করা হবে। কিন্তু উনি ওইটা কোনোদিন শেয়ার করতে চান না, যে শুধু এটুকু বলছেন। আরেকটা জিনিস উনি শুধু এটুকু ফ্ল্যাশ করছেন যে জমিদার বাড়িতে নাকি নিজাম ডাকাত না, আমি প্রথমে বলি যে জমিদার বাড়িতে নাকি উনি অনেক সাপ আছে, অনেক বিষধর প্রচুর সাপ আছে, যেগুলা হচ্ছে যে ওই জমিদার বাড়ির নাকি যদি কেউ ক্ষতি করতে চায় তখন সেগুলা বের হয়ে সেগুলাকে দংশন করে। এখানে তিনি একটা যে রেফারেন্স দিচ্ছেন যেটা নিজাম ডাকাতের। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমরা যেটা করি, আমরা একটা SMS পড়ে ফেলি। ইকবাল তিনি আমার লিখেছেন যে তার নানা বাড়িতে তার মৃত মেজো মামার সাথে একবার, দুবার না 5 বার তিনি দেখতে পেয়েছেন, এবং তার মেজো মামা মারা গেছেন 12/2/2-এ, কিন্তু তারপরেও বহুবার তিনি দেখতেছেন, এবং তার মামা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। আমরা অনেকক্ষণ ধরে আসলে SMS পড়ি না, এই জন্য একটা SMS পড়ে ফেললাম। এবং সুমন ভাই কি করবো বলেন, আমরা কি একটা ব্রেকে যেয়ে তারপরে আপনার ঘটনাগুলো জানবো নাকি? আমরা হ্যাঁ ওনাদের ওই যে লাস্ট এন্ডিংটা, কনক্লুশনটা শুনে নিই, তারপরে ওকে। তাহলে আপনারা ওখান থেকে যে ফিরে আসলেন, ফিরে আসার পরে তারপরে যেটা হলো যে তারপর থেকে আর এই ধরনের সমস্যা তো এখন তো হচ্ছে না? না, এখন হচ্ছে না। অলরাইট, আবার কি যেতে চান?
জি আবার কি যেতে চান যদি এই যে হ্যাঁ ইন্টারেস্টেড ওকে ওকে থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করার জন্য এই ঘটনাগুলো এন্ড এত কষ্ট করে রাতের বেলা এসেছেন আমাদের সাথে। না এটা আমার খুবই মজা লাগছে, মানে আমি অ্যাকচুয়ালি মানে ডেফিনেটলি আমাদের কষ্ট হচ্ছে, এটা আমাদের মজা লাগে না, যেটা মানে ঘটনাটা মানে এরকম ঘটনা ইনফ্যাক্ট আমরা ইনভেস্টিগেট করতে চাই, এটাই হচ্ছে ওই ঘটনা যেখানে আমরা যেতে চাই আর কি। রাইট এবং থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য। এবং আসলে ওখানে আরেকটা কথা মানে একটু বলবো যে ওখানে আরেকটা কথা প্রচলন আছে যে জমিদারের নাকি 3টা ওয়াইফ ছিল, যে 3টা ওয়াইফ যখন উনি মানে মানে ওখানে কিন্তু 3টা মন্দির আছে, আর ওই মানে দেখা গেছে যে মন্দির, ওর সামনে যে মসজিদ এবং ওই জমিদার বাড়ি এবং সামনের পুকুর, এগুলো ইন্টার রিলেটেড। আচ্ছা এরা ইন্টার রিলেটেড এবং দেখা গেছে যে মানে কথিত আছে যে ওই জমিদার তার 3টা ওয়াইফকে মানে মানে মেরে ফেলে। আচ্ছা এবং ওইখানটাই কবর দেওয়া হয়, কিন্তু যখন জমিদার নিজে মারা যায়, উনি মারা যায় শেষ রাত্রের দিকে, আচ্ছা তখন ওই যে মন্দির 3টা উঠা শুরু করে, মানে অন বাই অন প্রথমে এইটা, তারপর এইটা, তারপর এইটা। একা একা হয়েছে, কেউ তৈরি করেনি না না, এখানে বট গাছটা কিন্তু আগে ছিল। অনেকে ভাবতে পারে যে বট গাছটা ওর উপরে জন্মাইছে, অনেক পুরানো, 100 বছরের পুরানো, ওটা জন্মাতে পারে, কিন্তু আসলে না। কিন্তু ওটা দেখলে চমকায় যাওয়ার মতো যে ওই বট গাছটার উপরে, মানে মন্দিরটার উপরে মানে বট গাছ ছিল, তার নিচে থেকে মন্দির উঠছে। আচ্ছা তখন মানে আছে যে তখন ওই যখন রাত, যখন শেষ মন্দিরটা যখন উঠবে, তখন দেখা যায় যে ওই সকাল হয়ে যায়, তখন আর সেই মন্দিরটা আর ওঠা হয় না, ওটা ভেঙে যায়। আচ্ছা ওটা একেবারে শেষ মন্দির, যে দেখলে দেখা যাবে যে প্রথম মন্দিরটা ঠিক দাঁড়িয়ে আছে, তারপরের মন্দিরটা একটু বাঁকা, আর তারপরের মন্দিরটা একেবারে গোড়ানো। ওকে ভেরি ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং এরকম। ওকে তাহলে আমরা কি করব? আরেকটা জিনিস বলবো, বলো ওই মানে আমরা যে মুয়াজ্জিনের কাছে গেছিলাম, তিনি মানে এটা 2টা রেফারেন্স আছে, যে মুয়াজ্জিন সাহেব বলছেন যে যে মসজিদটা ওটা 100 বছরের পুরানো, তিনি ওখানে দেখছেন ও সকালবেলা যখন মসজিদে ওই ফজরের নামাজের জন্য যখন তিনি মানে দরজা খুলতে যান, আজান দিবেন সাধারণত 4টা 4:30 দিকে, তখন তিনি দেখছেন যে বড় বড় দাড়িওয়ালা, মানে অনেক বড় বড় দাড়িওয়ালা লোক, সাদা কাপড় পরা, তারা সবাই নামাজ পড়তেছে। ওকে আর এর পেছনে আরেকটা রেফারেন্স আছে যে ওই চলন বিলের একজন জেলে, সে বলছে যে সে যখন রাত্রেবেলা মানে মাছ ধরতে যায়, তখন দেখা যায় আকাশ থেকে মানে অনেক আগুনের গোলা ওই গাছের উপরে পড়ে, আর নিচ থেকে সেগুলা ঠিক অমন বড় বড় দাড়িওয়ালা লোক হয়ে সে মসজিদের দিকে যায়। আচ্ছা মানে সেগুলো দেখা যায়, তাহলে দেখা যায় আমাদের মানে কথাবার্তার সাথে ওদের এই 2টা কথার যে মিলটা হলো যে তারা মধ্যরাতে আসে আর ওখানে সকালবেলা নামাজ পড়ে। মানে একজন দেখছে যে বিলের ওখান থেকে মসজিদে আছে এবং মুয়াজ্জিম সাহেব দেখছেন যে তারা নামাজ পড়তে। আমরা পরবর্তীতে আমরা কিন্তু 2টা কথা আলাদা আলাদা ভাবে মানে শুনছি, মিলাই দেখলাম যে একই রকম। আমি একটু ইন্টারেক্ট করি, এই যে চলনবিলে এই যে আগুনের মতন গোলা যে পড়ে, খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা এই ভৌতিকটা একটা সময় ইনভেস্টিগেশনের সময় একবার গুগল করেছিলাম অনলাইনে যে বাংলাদেশে কিছু আসে নাকি। সেখানে এই ঘটনাটা মানে ঘটনাটা জাস্ট বলেছে যে মাঝিরা নাকি জেলারা নাকি মাঝে মধ্যে রাতের বেলা দেখে ওই জায়গায় যে আকাশ থেকে আগুনের গোলার মতন কিছু একটা পড়ছে। তো এটা আজকে আবার এখান থেকে শুনলাম, খুব ইন্টারেস্টিং। তো সাকিব জিবরান, আমার তো মনে হয় যে আমরা নতুন একটা কেস জায়গা পেয়ে গেছেন। একদম। এবং আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে বারবার করে ওদেরকে মানে আমরা মনে করছি শেষ হয়ে গেছে, কিন্তু ব্যাপারে এত বেশি গল্প আছে ওই জায়গার, এত বেশি ঘটনা আছে, আমার মনে হচ্ছে যে মানে আরো কিছু মনে হয় জানা আছে, জানা যাবে, তাই না? মানে শেষ করা যাবে না। সেটাই আমার মনে হয় যে একটা কাজ কি করতে পারেন আপনারা, মনে করেন যে আবার নেক্সট একটা এপিসোডে আপনারা যদি আসেন, তাই না? কেমন হয় জানেন না, নেক্সট একটা এপিসোডে যদি আবার আসেন তাহলে আবারও কথা বলা যাবে, তাই না? সুতরাং আমার মনে হয় যে কারণ শেষ করা যাবে না, এত বেশি ঘটনা আছে আমাদের হয়েছে, মানে যে আমরা পরবর্তীতে আগ্রহী হয়ে এখানে ইনভেস্টিগেশনে গেছি, 3বার যা হয়েছে ওখানে, প্রথমে একবার, তারপর 3বার নিশ্চয়ই আপনারা অনেক ঘটনা নিয়ে ফিরে এসেছেন ঢাকায়। জমিদারের যে নাতি ইতাল চৌধুরী, উনি খুব ভালো একটা লোক বলতে হয়, প্রচন্ড মানে অনেক ভালো। ওনার দোকানে আমার মনে আছে যে আমরা
প্রচুর মানে চা খাইছি, সকালবেলা গেছি, উনি কাহিনী বলতে মানে ওনাদের ওই যে বাড়ির ঘটনা আমরা ওনাকেও চেষ্টা করবো আপনাদের মাধ্যমে যদি এখানে নিয়ে আসা যায় তাহলে ওনার কাছ থেকে অনেক ঘটনা জানা যাবে। ওকে, থ্যাংক ইউ। আমরা একটা ব্রেক নেই। ভাইয়ের স্টোরিটা আমি পরে একবার বলবো, ইয়েতে একটা ফ্যামিলি স্টোরি আছে। এই দারুণ তথ্যটা শেয়ার করার জন্য জীবাকে ধন্যবাদ। পরে একটা স্টোরি থ্যাংক ইউ। আমরা ব্রেকে যাই। আর এই মুহূর্তে যে গানটা আমাদের সাথে রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক সাব্বাতের গান, ব্ল্যাক সাব্বাত। এই গানটা শুনবো। ইন দ্য মিন টাইম আমরা SMS করুন। SMS করতে গেলে যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। চলুন শুনে আসি গানটি। Radio 48.0 FM. সময় এক্স্যাক্টলি সকাল এখন রাত 8:18, বারবার করে ভুল করছি। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বেশ SMS এসছে। এত রাতেও অনেকে SMS করছেন জেগে জেগে। ইকবাল আমাদের SMS করেছেন এবং ইকবালকে একটা মজার ব্যাপার বলেছেন যে তার নানার বাড়িতে তিনি আচ্ছা ইকবাল না, ফারুক তারাশ থেকে SMS করেছেন এবং তারাশ সিরাজগঞ্জ। তিনি বলছেন যে দাদা আমি এখন যাত্রাবাড়ি আছি। ইমরান ভাই যে গল্পটা বললো, মানে সে তারাশ সিরাজগঞ্জের অধিবাসী, সে এখন যাত্রাবাড়িতে আছে এবং সে বললো যে ইমরান ভাই যে গল্পটা বললো আমি সেইটা দেখেছি এবং আমি মানে তিনি যেটা বললেন যে তার বাড়ি থেকে 15 কিলোমিটারের দূরত্বের রাস্তা এবং তিনি বলছেন যে এটা পুরোপুরি সত্যি, সম্পূর্ণ সত্যি, যেটা আমরা একটু আগে ইমরানের কাছ থেকে যে ঘটনা শুনলাম সিরাজগঞ্জ তারাশের। আমাদেরকে নাম্মি SMS করে বলেছেন যে ক্যান ইউ প্লিজ টেল যে ভূত FM কখন শুরু হয়েছিল ফার্স্ট। ভূত FM 13ই অগাস্টের 13 তারিখ থেকে শুরু হয়েছিল এই বছরে। সামান্তা লিখেছেন যে তিনি ইউকে চলে যাচ্ছেন ফর স্টাডি, এখন কিভাবে শুনবেন এটা জানতে চেয়েছেন। www.radiofurti.fm এ গিয়ে আপনি ইচ্ছা করলে স্ট্রিমিং করে রেডিও ফুর্তি যে কোনো জায়গা থেকে শুনতে পারেন, দেশের বাইরেও আপনি শুনতে পারবেন, সুতরাং একেবারে চিন্তা করার কোনো কারণ নেই। আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে ইমেল করেছিলেন আমাদেরকে আরো একজন, তিনি আমাদের কে বলেছেন, আচ্ছা তার নামটা এহসান হাবিব সজল এবং তিনি একজন ডাক্তার এবং তিনি বলছেন যে তার গ্র্যান্ডফাদার মানে তার দাদা খুবই রিলিজিয়াস একটা পার্সন ছিলেন এবং তিনি একটা জিন পুষতেন। তার নাম ছিল হচ্ছে আব্দুর রহমান এবং সেই আব্দুর রহমান জিনের অনেক কাণ্ডকীর্তি আছে এবং দেখা যেত তাদের বাসায় কোনো সময় কোনো প্রবলেম হতো না, মানে সবসময় ভালো কাজেই আসতো আর কি। কিন্তু সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তার দাদা একবার এরকম হয়েছিল যে বাড়িতে বাড়িতে একবার একটা ডাকাত পড়েছিল এবং সেই ডাকাত পড়ার পর যেটা ঘটনাটা করেছিল, ডাকাত যখন ফিরে যায় সেই সময় রাস্তায় সেই ডাকাত ভয়াবহভাবে ইনজিউর্ড হয়েছিল এবং সেই ডাকাতকে পরে জিজ্ঞেস করা হয়েছিল, চোর ডাকাত যাই হোক না কেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল কে তোমাকে মেরেছে, সে বলতে পারেনি এবং রাস্তায় কিভাবে সে ইনজিউর্ড হলো যায় না, সে শুধু বলল যে মনে হচ্ছিল যে কেউ মারছিল কিন্তু সে কিছু দেখেনি আর কি এরকম। এবং তারপরে আরেকটা ঘটনা তিনি শেয়ার করেছেন একইভাবে ইমেইলে, সেটা হচ্ছে যে তিনি বলছেন যে তার দাদা মারা যাওয়ার পরে যখন যে 40 যে সবাইকে ডাকা হয় এবং খাওয়া দাওয়ার আয়োজন করা হয় সেখানে তারা এস্টিমেট করেছিল 400 লোকের এবং সেখানে 400 লোকের পরিবর্তে 4000 লোকের তারা আয়োজন করেছিল এবং কিভাবে সেখানে 9000 লোক এসে উপস্থিত হয় এবং 4000 লোকের সেই খাবার 9000 লোক মিলে মাত্র অর্ধেকটা শেষ করতে পেরেছিল এবং খুব অদ্ভুত একটা ব্যাপার। এই দুটো ঘটনা সে শেয়ার করেছে। সুতরাং আপনি যদি ইচ্ছা করে শেয়ার করতে পারেন আপনার এরকম ঘটনাগুলো, সেজন্য আপনি যেটা করতে হবে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে অথবা bhutfm@radiofurti.fm এ আপনি ইচ্ছা করলে ইমেল করতে পারেন। যাই আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, ইনফ্যাক্ট আমিও ওয়েট করছিলাম। সুমন ভাই এবং সাকিব ভাই আর জীবন ভাই একটা গল্প বলছেন আজকে তাদের কাছ থেকে কিছু শোনার জন্য। আমাকে জীবন ভাই তো এখনো পর্যন্ত আমাদের মাঝে নেই, সুতরাং আচ্ছা উনি কোনায় বসে আছে, আমি দেখি কোথায় গেল হঠাৎ করে, সে আছে পাতায় তো জীবন ভাই আমরা কি ঘটনা এখন জানবো?
বেসিক্যালি কিছু না, রিএফার্মিং স্টোরি যে আমি জিনিস যেটা দেখছিলাম যে মানুষ কিভাবে ডিসক্রাইব করে তাদের এক্সপিরিয়েন্স জিনিসপত্র, যেমন আগুন একটা, কেউ কেউ দেখেছে একটা স্কোয়ার বক্স যেটা ঘুরে বেড়াচ্ছে চারদিকে। আমাদের ইনফ্যাক্ট উই হ্যাড এক্সপিরিয়েন্স অফ ক্যাচিং ওয়ান অফ দিস থিংস অন আওয়ার ক্যামেরা। তারপর ফায়ার টাইম বলছিলাম যে হঠাৎ ট্রিগার করলো যে এই জিনিসটা আমার নানা বাড়িতে, জমিদার বাড়ি তো, সো ওখানে একটা জেনারেশন ধরে কাজের লোক থাকে তো, কেয়ারটেকার এরা। সো বারবার আমি জিজ্ঞেস করতাম যে আমি নিজে অনেক দেখেছি, উনি দেখেছি, অবভিয়াসলি সে একটা কিছু দেখেছে, আমি জীবনে কিছু দেখিনি। বলতে বলতে আমি ফোর্স করতে করতে একদিন, ইনফ্যাক্ট সাকিব ছিল একদিন, ফার্স্ট টাইম গিয়েছিলাম, তো ওখানে বসে আমি জিজ্ঞেস করলাম যে কিছু তো একটা দেখেছেন এক সময়। বলে হ্যাঁ একটা জিনিস দেখছিলাম। বলে কি? মানে আমি বসে আছি মানে বাইরে রাত্রেবেলা, সো তখন আমি দেখি যে হঠাৎ করে বলছিলাম আলো কোত্থেকে আসছে। আচ্ছা, সো আলো আসছে কোত্থেকে, সো দেখতে দেখতে একটু নোটিস করলাম যে সামনে ছিল একটা বিরাট গাছ, তখন গাছ থেকে একটা টুকরা আগুন পড়ে গেল মাটিতে। আচ্ছা, পরে এটা কিছুক্ষণ ঘোরাঘুরি করলো মাটির মধ্যে, আগুন তো নড়তে পারে না, এটা ঘোরাঘুরি করছে, ঘুরে এটা দুই টুকরা হয়ে গেল, দুটো আগুন হয়ে গেল। আচ্ছা, তো দুটো আগুন এর মধ্যে মানে বাতাসে উড়ে একটা সাথে একটা খেলছে কিছুক্ষণ ধরে, খেলে টেলে যে আস্তে আস্তে আবার একসাথে হয়ে হঠাৎ তার মনে হলো যে এটা তাকে দেখে ফেললো। দেখে ফেলে তারপর সে কিছুক্ষণ আরেকটু এসে একটু উঠেছে, আবার গাছে উঠে ভ্যানিশ। So this is the only thing he could say that he's seen in his entire life, and সে আছে ওখানে 60-65 বছরের উপর, অনেকদিন ধরে আছেন। So আমি I try to relate যে কে কি দেখেছে, to put it together, যে আমরা যে বলি জিন যাই কিছু বলি, obviously there's differentiations, আর আমাদের visual aspect আমরা কি দেখি সবসময়, so different জায়গা থেকে আমি different খবর পাচ্ছি। এখনো I don't know how to put it all together, that which is fact, which is fiction, এখনো true. অলরাইট, আমরা এখন আবারও চলে যাই। সুমন ভাই আছেন, সাকিব কিছু সময় বলেন। আমার আসলে আজকে আমি কথা কম বলছি, আমার জ্বর। হ্যাঁ, এই জ্বর নিয়ে এসেছি। ওই রাসেল জ্বরটা বোধহয় শুনবে আপনার কাছ থেকে আমাদের কাছে এসেছে, হতে পারে। এসি বন্ধ করে বসে আছি। এনিওয়েজ, আজকে এই হঠাৎ করে পুকুরের কথা যখন হচ্ছিল, তখন আমাদের ভূতিস্ট্যাট ইনভেস্টিগেশনের কথা মনে পড়লো, যেটা আমরা খুব শীঘ্রই টিভিতে দেখাবো না, এটা হয়তো আমরা সেকেন্ড সিজনে দেখাতে পারি, রাইট? হ্যাঁ, সো এবং সাকিবের কথা অনুযায়ী যে সেকেন্ড সিজনে যে জিনিস দেখাবো, আজকে যারা এটা শুনবে তারা হয়তো ভুলে যাবে, এখন বললে অসুবিধা নাই। মানে আমরা জাস্ট যে জিনিসটা মানে আমাদের ইনভেস্টিগেশনের পার্টটা বলছি না, আমরা বলছি যে অ্যাকচুয়ালি যে ঘটনাটা আমরা শুনেছিলাম আর কি, একটা এটা টাঙ্গাইলের দিকে যেতে গেলে একটা বাসা আছে, বিশাল বড় একটা বাসা। সো ওই বাসার ভিতরে একটা বিশাল পুকুরও আছে, মানে বিশাল একটা প্রেমিস আর কি। আচ্ছা, সো ওইখানকার গল্পটা হচ্ছে এরকম অনেকটা, যে অনেক বছর আগে তিনটে ফ্রেন্ড, বাচ্চা ছেলে, মানে বয়স টিনেজার বা এরকম একটা কিছু, এরা গোসল করতে নিয়েছিল এখানে। তা নামার পর তিনজনের মধ্যে ওরা তো বাচ্চা এবং খুব ভালো যে সাঁতার জানে ওরকমও না, মানে কোনো একজন সাঁতার মানে খুব কম, মানে অতটা ভালো জানে না, সে পুকুরের পাড়ের দিকে ছিল, আর দুজন খুব ভালো সাঁতার, তারা আবার ভিতরের দিকে চলে গেছে। ওরা খেলছে, গোসল টোসল করছে, মজা করছে। এরকম একটা সময় হঠাৎ করে একটা ফ্রেন্ড যে মাঝখানে ছিল, ও হঠাৎ করে চিৎকার করা শুরু করে, মানে যে ও ডুবে যাচ্ছে, মানে অথচ ও সাঁতার খুব ভালোই জানে, ও ডুবে যাচ্ছে। দেখা গেল যে পুকুরের নিচে চলে গেল, আবার উঠলো, আবার চিৎকার, এই টাইপের অবস্থা। তো অনেক সময় যেটা হয় যে পুকুরে যে ক্র্যাম্প হয় গোসল করার সময়, বা নদীতে বা পুকুরে, সো ভালো ওরকম একটা কিছু, সো ওরা আবার সাঁতরে ধরার চেষ্টা করলো, বাট চেষ্টা করে আলটিমেটলি ওখানে গিয়ে ওকে ধরে রাখতে পারে নাই, ও করে পাড়ের নিচে চলে যায়, এবং অ্যাকচুয়ালি ছেলেটা ডুবে ওখানে মারা যায়। এবং মারা যাওয়ার পরে তো খুব অনেক কাহিনী, মানে ফ্রেন্ড দুটো ডিপ্রেস, মানে ফ্রেন্ড মারা গেছে, লোকজন হয়েছে, অনেক ব্যাপার স্যাপার হয়েছে। তো যাই হোক, ছেলের ডেড বডি পরে উঠানো হয়, ওকে কবর দেওয়া হয়। সো ব্যাপারটা হচ্ছে যে আমরা পরে যে গল্পটা শুনেছি সেটা হচ্ছে যে এরও অনেক বছর পরে কোনো কারণে ওই তাদের এই যে দুটো ফ্রেন্ড ছিল, বেঁচে ছিল, দুটো ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ড ওই পুকুরেই গোসল করতে গিয়ে আবার মারা যায়। আচ্ছা, হ্যাঁ, তো তখন ব্যাপারটা ইন্টারেস্টিং দাঁড়ায় যে মারা যায় আবার ওই সেম পুকুরেই, এবং তাদের যে ফ্রেন্ডটা বেঁচে আছে আর কি, তো অ্যাকর্ডিং টু হিম, মানে আমরা গল্পটা অ্যাকচুয়ালি শুনেছি ওই ভদ্রলোকের কাছে, মানে অ্যাকচুয়ালি এটা অনেক আগের কথা, এখন মানে যে বেঁচে আছে তার কথা হচ্ছে যে ওই পুকুরে রাতে নাকি মাঝে মধ্যে
দেখা যায় যে তার যেই ফ্রেন্ডটা প্রথমবার যে মারা গিয়েছিল ওকে নাকি দেখা যায় পুকুরটার মাঝখানে, মাঝে মধ্যে নাকি দেখে যে দাপাদাপির আওয়াজ হয় এই টাইপের। এবং তারপরে আমরা যখন অনেক সময় অনেকের সাথে কথা বলেছি এবং সবাই ওই পুকুরটাতে এখন কেউ নামে না, মানে ভয় পায় আর কি। খুব বেশি হলে হয়তো বা পারে বাসন কোসন ধোয়ার জন্য বা এই কারণে ইউজ করা হয়, কিন্তু কেউ আর গোসল করতে ওই পুকুরটাতে নামে না। এবং সবাই বলে যে রাতে নাকি একটা আওয়াজ পাওয়া যায় অ্যাজ ইফ পুকুরে কেউ গোসল করছে, অনেক দাপাদাপির আওয়াজ হয়। সো এরকম সময় একজন আই উইটনেস অ্যাকর্ডিং টু হিম, সে যে গল্পটা বললো ওটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে রাতে ওখানে একদিন সে বসেছিল, পুকুর পাড়ে বসে আছে রাত্রেবেলা, তো হঠাৎ করে এরকম আওয়াজ হয় শুনছে। তখন সে দূর থেকে অন্ধকারে বুঝতে পারে যে কিছু একটা আছে পুকুরের মাঝখানে, একটা কিছু আছে। তো এখন তো মাছ টাছও থাকার মানে এত আওয়াজ কিসের জন্য হচ্ছে। তখন সে গ্রামের মতন জায়গায়, তো সে তখন টর্চ বের করে, কোনো আলো নাই আর কি অন্ধকারে। তখন সে যখন টর্চটা মারার পর দেখে যে মাঝখানে, পুকুরের ঠিক মাঝখানে একটা কিছু, সে বুঝতে পারছে না। টর্চটা ভালো করে মেরে যখন রিয়েলাইজ করলো, তখন সে সাথে সাথে টর্চ ফেলে ওখান থেকে দৌড় দিয়ে পালে যায় চিৎকার করে। ভয় পায় এই কারণে, অ্যাকর্ডিং টু হিম, সে যে জিনিসটা দেখেছে সেটা হচ্ছে যে পুকুরের ঠিক মাঝখান থেকে একটা জিনিস উপরে উঠে আছে, এবং এটা কোনো মানুষ না, এটা একটা মানুষের পা উল্টো, মানে বডিটা একদম নিচের দিকে একটা পা উপরে উঠে আছে। এবং ভয়াবহ লাগার কথা, এটা একটা ভয়াবহ একটা সিন আসলে। ওটা দেখার পর সে খুব ভয়টা পায়, তার জ্বরটা আসে, খুব বাজে ধরনের একটা অবস্থা নাকি হয়। এরপরে আমরা ওখানে গিয়ে যখন কথা বলতে বলেছি, অনেকেই বলেছে যে এই জিনিসটা নাকি রাতে কোনো দিন নাকি রাতে এরকম অনেকেই দেখে যে আওয়াজ হয় এবং টর্চ মারলে বা কিছু একটা নাকি পা দেখা যায়। ব্যাপারটা খুবই উইয়ার্ড। মানে এই জিনিসটা যখন ভিজুয়ালাইজ করছি তখনই আমার কাছে মনে হয়েছে যে ওয়াও, মানে আমরা এটা দেখছি নিশ্চয়ই। হ্যাঁ, এখন এইটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন আমরা গিয়েছিলাম, ওখানে কিছু টুকটাক ঘটনা ঘটেছে। ইনফ্যাক্ট মানে আমরা পুকুরটা ইনভেস্টিগেট করতে গিয়ে ওই পুকুরের পাশে যে বাসাটা, ওটা আমাদের কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছিল। ওখানে যাওয়ার পরে আমাদের মানে ফিলটাই মানে একটা ফিলিং হচ্ছিল মানে অন্যরকম। আমরা তখন পুকুর বাসা দুটো নিয়ে ইনভেস্টিগেট করি এবং আমাদের ইনভেস্টিগেশনটা এখনো মানে শেষ হয়, এখনো চালু আছে মাঝামাঝি। আমরা তো অনেক লাস্ট 1.5 বছর ধরে অনেক জায়গায় ঘুরছি। সো অনেক জায়গায় যাওয়ার পরে এরকম হচ্ছে যে এক জায়গায় যাওয়ার পরে হয়তো বা একটা কিন্তু রেখে আমরা আবার ব্যাক করছি যে না, আমাদের আবার এখানে যেতে হবে। সো এই জায়গাটা হচ্ছে ওরকম একটা জায়গা যেখানে আমরা হাফ ওয়ে ইনভেস্টিগেশন থামিয়ে চলে আসতে হয়েছে, যে কারণে হোক। আমি তাহলে আপনাকে একটা ইনফরমেশন দিতে পারি যদি কাজে লাগে। সেটা হচ্ছে যে মানে বাই এনি চান্স এটা কি বরিশালের কোথাও? হ্যাঁ, ওই এক্স্যাক্টলি আমি হাতে ধরে আছি। বরিশাল থেকে আমাদের ইমেল করেছেন এবং এইরকম একটা পুকুরের ঘটনা বলেছেন, এবং সেই পুকুরে অনেক কিছুই ঘটে। পুকুরটা নাকি এখন চারিদিকে আবার একটু বন্ধও করে দিয়েছে। এবং এইখানে ঢাকা থেকে কিছু মানে কোন একটা মানে কি বলবো টেলিকমিউনিকেশনের কোন একটা কাজ করতে যায় কিছু মানুষ, এবং ওইখানে শনিবারে রাতের বেলায় ওই পুকুরটায় নামা নিষেধ, মানে এই পুকুরে কেউ নামবে না। তারপরেও এরা করে কি জোর করে জাস্ট নামে, এবং নামার পরে দেখা যায় যে জোর করে নামার পরে যেটা হয় যে ওইখানে এলাকার একটা লোক দেখে ফেলে। দেখার পরে তারপরে তাকে বলে যে আচ্ছা তুমি কি জানো না যে আচ্ছা এটা আমাদের, আমি আগে বলবেন যে পাঠিয়েছেন আমাদেরকে শাওন চট্টগ্রাম থেকে, উনি পাঠিয়েছেন এই ঘটনাটা। এবং তিনি বলছেন যে তারপরে যখন ওই বয়স্ক লোকটা দেখে ফেলে, তারপরে তুমি জানো না শনিবার এখানে নামা নিষেধ, তোমরা নেমেছো এখানে গোসল করতে, কি অদ্ভুত ব্যাপার। ওই দুজন মানুষকে যখন মানে নামার পরে তারপরে তুলে নিয়ে আসে এবং বলে তোমাদের তো সমস্যা হতে পারে, তো কেন হতে পারে জিজ্ঞেস করে, বলে না, বলে না এখানে তোমাদের নামা তো ঠিক হয়নি, এখানে তো কেউ নামে না। এই তারপরে যেটা হয় যে ওদেরকে সোনার ধোয়া পানি, তারপরে রূপা ধোয়া পানি সমস্ত দিয়ে গোসল করানো হয়। গোসল করানোর পরে তারপরে বলা হয় যে তোমরা মানে তখনই তো উঠিয়েই আসা হয়েছিল। ইনফ্যাক্ট গল্প তারপরে তাদেরকে বলা হয়েছিল যে এই পুকুরের কি ঘটনা আছে, যে এরকম এরকম ঝামেলা আছে এই পুকুরের। সেই দিন রাত্রি থেকে এই লোক দুজনের প্রচন্ড শরীর খারাপ হতে শুরু করে এবং তারা একদিন পরে মারা যায়, জাস্ট মারা যায়। তো সেও বলছে এরকম যে বরিশালের এই পুকুরটা, মানে আপনার কথা শুনে মনে হলো যে আমি সঙ্গে সঙ্গে কিন্তু দেখলাম যে কাগজ ইয়ে করে আমি হঠাৎ করে নড়ে চলে বসে, মানে আমার কাছে সঙ্গে সঙ্গে দেখলাম যে এই একই টাইপের একটা ঘটনা একজন আমাদের সাথে শেয়ার করেছেন।